হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ এবং তোমরা জিকে একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা জিওগ্রাফিতে মাজিদ হোসেন এর লেখা যে ফিজিক্যাল জিওগ্রাফি বইটি রয়েছে সেটার ওপর আমি একটা করছিলাম, সামারি বানাচ্ছিলাম সেই বইটাকে। সেইখানে যা যা টপিকগুলো রয়েছে সেগুলোকে সহজ করে বোঝানোর আমি তোমাদেরকে চেষ্টা করছি। যারা ডাব্লিউবিসিএস পরীক্ষা দিতে চাইছো, 2021 সালের ডাব্লিউবিসিএস পরীক্ষা বা যে মেন্স পরীক্ষাগুলো আছে 2020 মেন্স, ডাব্লিউবিসিএস, এই সমস্ত পরীক্ষার জন্য মেনলি ফোকাস করে এই সিরিজটা আমি চালাচ্ছি। এবং তোমরা যারা এই পরীক্ষাগুলো দিতে তোমরা যারা এই পরীক্ষাগুলো দিতে চাইছো তারা অবশ্যই এই ভিডিওগুলো পরপর দেখো। তোমাদের জিওগ্রাফির কনসেপ্ট আমি এই ভিডিওগুলোর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করছি। তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দেবে। অবশ্যই বেল আইকনটা টিপে দিও যাতে নতুন ভিডিও আমি আপলোড করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় এবং তোমরা সেই ভিডিওগুলো দেখে তোমাদের এক্সাম প্রিপারেশান করতে পারো। আর যদি তোমাদের নোটিফিকেশান না যায় তাহলে এখানে টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজ আমি দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা চ্যানেল এই দুটো ফলো করে থাকো, তাহলে ওখানেও আমি ভিডিও দিলেই তার লিঙ্ক সঙ্গে সঙ্গে দিয়ে দিই। তাহলে তোমরা কী হবে, এখান থেকে পেয়ে যাবে, ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, তোমরা ভিডিওগুলো দেখতে পারবে। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে নিচে দেওয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। গ্রুপ থেকে তোমার গ্রুপে গিয়ে তোমরা কোশ্চেন করতে পারো এবং যারা ওখানে মেম্বার রয়েছে তারাও অ্যান্সার দিতে পারবে, প্লাস আমিও অ্যান্সার দেবো, এতে সুবিধা হবে। আর যদি এই পিডিএফটা পেতে চাও ভিডিওর পরে, তাহলে টেলিগ্রাম চ্যানেলে চলে যাও। টেলিগ্রাম চ্যানেলে তোমরা এই পিডিএফটাও পেয়ে যাবে। তো আমরা আজকে ফিজিক্যাল জিওগ্রাফির সোলার সিস্টেম এর থার্ড পার্ট আমরা আলোচনা করব। এর আগে আমি সোলার সিস্টেমের ওপরে দুটো ভিডিও বানিয়েছি, দুটোর মাধ্যমে সোলার সিস্টেমের অনেকটা কভার করে দিয়েছি। আর এটা হচ্ছে থার্ড পার্ট, অর্থাৎ লাস্ট ভিডিও। এখানে তোমরা সোলার সিস্টেমের এই চ্যাপ্টারটা এটা শেষ হয়ে যাবে, এর পরের দিন আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। তো আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো, এই চ্যানেলের যে রয়েছে প্লে লিস্ট রয়েছে, সেই প্লে লিস্টে চলে যাও। প্লে লিস্টে সমস্ত ভিডিও পর পর সাজানো রয়েছে, তোমরা পর পর দেখতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। বেশি লাইক হলে আমি খুব ভালো লাগে এগুলো দেখতে, যে লাইক হচ্ছে, এবং তাই জন্য ভিডিও বানানোর উৎসাহ অনেক বেড়ে যায়। তোমরা প্লিজ লাইক করো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে এই চ্যানেলে একটু ভিউ বাড়ে। এগুলো অবশ্যই তোমাদের করতে হবে, কারণ এই চ্যানেলকে আমরা আরও বড় জায়গায় নিয়ে যাব একসাথে, এবং আমরা অনেক নতুন নতুন কিছু করতে থাকবো যাতে তোমাদের সমস্ত পরীক্ষার জন্য সুবিধা হয়। তো আজকে আমরা শুরু করব বৃহস্পতি গ্রহ দিয়ে, জুপিটার দিয়ে। এর আগের দিন অবধি বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল, এই চারটে গ্রহ সম্পর্কে আমি তোমাদের বলেছি। তার আগের দিনের ফার্স্ট ভিডিওতে আমি পুরো ইউনিভার্স সম্পর্কে একটা বেসিক আইডিয়া এবং তাতে কি কি দরকার সেই জিনিসগুলো আমি তোমাদেরকে পড়িয়ে এসেছি। তো আজকে আমরা বৃহস্পতি গ্রহ বা জুপিটার থেকে শুরু করব। বৃহস্পতি গ্রহ হচ্ছে পুরো সৌরজগতের সবথেকে বড় প্ল্যানেট, সবথেকে বড় গ্রহ। বৃহস্পতি গ্রহ সমস্ত সৌরজগতের মধ্যে সবথেকে বড় গ্রহ। এই গ্রহ সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 11.9 বছর। পৃথিবীর একবার ঘুরে আসতে সময় নেয় হচ্ছে 365 দিন, মানে 1 বছর। তাহলে 11.9 ইন্টু 365 দিন যদি গুণ করে দিই, যত দিন হবে তত দিনে এই বৃহস্পতি একবার সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে আসে। যদিও তোমাদের দিনটা জানতে হবে না, কারণ দিন দিয়ে পরীক্ষায় আসবে না কোশ্চেন, এরকম বছর দিয়েই আসবে। তো 11.9 বছর, এটা তোমাদের মনে রাখতে হবে। তো এতদিনে এটা সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করে আসে। রিসেন্ট খবর অনুযায়ী বা রিসেন্ট যে আবিষ্কার হয়েছে সেই অনুযায়ী বৃহস্পতির 79টা স্যাটেলাইট রয়েছে বা উপগ্রহ রয়েছে। ন্যাচারাল স্যাটেলাইট এবং আর্টিফিশিয়াল স্যাটেলাইটের মধ্যে তফাৎ নিশ্চয়ই তোমরা জানো। ন্যাচারাল স্যাটেলাইট যেগুলো এই গ্রহগুলোর এমনিতেই রয়েছে, বহুদিন আগে থেকে তারা এমনিই ঘুরছে, তাদেরকে ন্যাচারাল স্যাটেলাইট বলা হচ্ছে। আর আর্টিফিশিয়াল স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ যেগুলো মানুষ পৃথিবী থেকে পাঠায়, সেইগুলোকে আর্টিফিশিয়াল স্যাটেলাইট বলে। যেমন চাঁদের চারিদিকে কিছু উপগ্রহ ঘুরছে, সেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট। অন্যান্য গ্রহের চারিদিকে উপগ্রহ ঘুরছে, যেমন মঙ্গল গ্রহের চারিদিকে উপগ্রহ আমরা পৃথিবী থেকে পাঠিয়েছি, সেইগুলো হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট। তো টোটাল 79টা স্যাটেলাইট এখনো পর্যন্ত আবিষ্কার হয়েছে এবং আরও আবিষ্কার হচ্ছে। এখনো পর্যন্ত 79টা, এটাই নাম্বার।
এবং এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট ইন অল প্ল্যানেট, অর্থাৎ ৭৯টা নাম্বার সব দ্বিতীয় সব থেকে বেশি। কারণ রিসেন্টলি টোটাল যে আবিষ্কার হয়েছে তাতে শনি গ্রহের সব থেকে বেশি স্যাটেলাইট হয়ে গেছে। আগে বৃহস্পতির ছিল, কিন্তু এখন চেঞ্জ হয়ে শনি গ্রহের হয়ে গেছে। তো বৃহস্পতি হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট ইন অল প্ল্যানেট, টোটাল যে স্যাটেলাইটের সংখ্যা তাতে সেকেন্ড হাইয়েস্ট। এর সব থেকে বড় যে স্যাটেলাইট তার নাম গ্যানিমেড, খুব ইম্পর্টেন্ট নাম গ্যানিমেড। শুধুমাত্র এটা এই গ্রহেরই সব থেকে বড় উপগ্রহ নয়, পুরো সৌরজগতে যতগুলো উপগ্রহ রয়েছে তার মধ্যে সব থেকে বড় হচ্ছে এই গ্যানিমেড। গ্যানিমেড উপগ্রহ বৃহস্পতি গ্রহের চারিদিকে প্রদক্ষিণ করছে। এছাড়াও অন্যান্য যে স্যাটেলাইটগুলো রয়েছে সেগুলো হচ্ছে লো, ইউরোপা, ক্যালিস্টো, আর হচ্ছে আমালথা। এই নামগুলো ইম্পর্টেন্ট, লো, ইউরোপা, এইগুলো সমস্ত বৃহস্পতির বিভিন্ন স্যাটেলাইট। ৭৯টার নাম নিশ্চয়ই মনে রাখতে হবে না, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমাদের মনে রাখতে হবে। লো, ইউরোপা এই দুটো খুব ইম্পর্টেন্ট। এছাড়া ক্যালিস্টো, অ্যামালথা, এগুলো বৃহস্পতির স্যাটেলাইট। এখানে তোমরা বৃহস্পতি গ্রহের ছবি দেখতে পাচ্ছ। এই গ্রহের যে অ্যাটমসফিয়ার সেটা হাইড্রোজেন, হিলিয়াম, মিথেন এবং অ্যামোনিয়া এই দিয়ে গঠিত। এবং বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এই চারটে বাদ দিয়ে বাকি যে গ্রহগুলো রয়েছে অর্থাৎ বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই কটা গ্যাসীয় গ্রহ। এগুলো গ্যাসের মতো করে রয়েছে, পুরো প্রপার পাথর বা খনিজ পদার্থ দিয়ে তৈরি নয়। তো এইখান থেকে শুরু হয়ে যাচ্ছে গ্যাসীয় গ্রহ। তো এর যে অ্যাটমসফেয়ার সেটা হাইড্রোজেন, হিলিয়াম, মিথেন এবং অ্যামোনিয়া দিয়ে তৈরি হচ্ছে। এই গ্রহের নিজের রেডিও এনার্জি রয়েছে। এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে। এই গ্রহের একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এর গায়ে একটা লাল লাল স্পট দেখা যায়। এরকম বড় বড় লাল স্পট দেখা যায়, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এরকম 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 লাল লাল স্পট দেখা যায়। এবং এটা মনে করা হচ্ছে যে এই গ্রহের মধ্যে প্রচন্ড ঝড় চলে, সব সময় একটা ঝড় চলে। এবং এই ঝড়েরই ছবি আমরা এইভাবে লাল স্পটের মাধ্যমে দেখি। এখানে যে লাল স্পটগুলো এগুলো অ্যাকচুয়ালি এই গ্রহের মধ্যে যে ঝড় হচ্ছে সেইটারই প্রতিফলন। এরপরের গ্রহ হচ্ছে শনি গ্রহ, যাকে ইংরেজিতে স্যাটার্ন বলা হয়। স্যাটার্ন বা শনি গ্রহ পুরো সৌরজগতের এটা হচ্ছে তৃতীয় বৃহত্তম গ্রহ। সব থেকে বড় বৃহস্পতি, সেকেন্ড হচ্ছে শনি বা স্যাটার্ন। সূর্যের চারিদিকে এটা প্রদক্ষিণ করে আসতে সময় লাগে 29.5 বছর। যত দূরে যাচ্ছে গ্রহগুলো তত বেশি সেগুলোর প্রদক্ষিণ করার টাইম বেড়ে যাচ্ছে, কারণ সূর্য থেকে সেগুলো অনেকটা দূরে চলে যাচ্ছে। তার ফলে তাদের যে প্রদক্ষিণ করার টাইম সেটা অনেক বেড়ে যাচ্ছে। বুধের সব থেকে কম লাগে, আস্তে আস্তে আমরা যত এগোতে থাকছি তত দেখছি যে এই প্রদক্ষিণ করার টাইম বেড়ে যাচ্ছে। 29.5 বছর শনি টাইম নেয় সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে আসতে। শনি গ্রহ বলতে আমাদের প্রথমেই যেটা মনে পড়ে সেটা হচ্ছে এর চারিদিকে একটা রিং দেখা যায়। দেখো আমি একটা ছবি এখানে অ্যাড করেছি, এই যে এরকম রিং দেখা যায়, এইটা রিং। যদিও এটা একটা অ্যানিমেটেড পিকচার, এটা অরিজিনাল পিকচার নয়, কিন্তু এরকম একটা রিং টাইপের জিনিস শনি গ্রহের চারিদিকে দেখতে পাওয়া যায়। এবং টোটাল কতগুলো এটা সংখ্যা, এই রিংটা অ্যাকচুয়ালি 7খানা রয়েছে। 7খানা এরকম রিং শনি গ্রহকে এরকম ঘিরে রয়েছে। এবং এই রিংগুলো অ্যাকচুয়ালি তৈরি ছোট ছোট পার্টিকেল দিয়ে, খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট পাথর বা এরকম জিনিস দিয়ে তৈরি, পার্টিকেল দিয়ে তৈরি, যেগুলো আমরা এখান থেকে এরকম বলয়ের আকৃতিতে দেখতে পাচ্ছি। রিং মানে হচ্ছে বলয়। 7টা বলয় শনি গ্রহের চারিদিকে রয়েছে। এবং এই বলয়গুলো শনি গ্রহের যে নিজস্ব গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে সেই গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে তার চারিদিকে প্রদক্ষিণ করছে। যেমন করে আমরা দেখছি যে চাঁদ পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করছে বা অন্যান্য উপগ্রহগুলো বিভিন্ন গ্রহের চারিদিকে প্রদক্ষিণ করছে, এক্স্যাক্টলি সেম একই জিনিস এই বলয়গুলো, কিন্তু এগুলো অনেকটা ছোট ছোট সাইজের, তাই জন্য এগুলোকে উপগ্রহ বলা হচ্ছে না, এগুলো ছোট ছোট পার্টিকেল। টোটাল 7খানা নাম্বারে রয়েছে, রিং 7খানা রয়েছে। এটা দেখতে আকাশের দিকে যদি আমরা দেখি শনি গ্রহকে দেখবো হলুদ রঙের, অনেকটা ইয়েলোইশ কালার হয়। এবং জুপিটারের মতো এই গ্রহেরও যে অ্যাটমসফিয়ার সেটা হাইড্রোজেন, হিলিয়াম, মিথেন এবং অ্যামোনিয়া দিয়ে তৈরি। হাইড্রোজেন, হিলিয়াম, মিথেন এবং অ্যামোনিয়া এই দিয়ে শনি গ্রহের যে অ্যাটমসফিয়ার সেটা তৈরি হয়।
যেটা একটু আগে বলছিলাম যে সমস্ত গ্রহের মধ্যে শনি গ্রহের উপগ্রহের সংখ্যা সব থেকে বেশি। পুরো সৌরজগতে যতগুলো গ্রহ রয়েছে তার মধ্যে শনি গ্রহের উপগ্রহের সংখ্যা বর্তমানে সব থেকে বেশি। 82টা টোটাল ন্যাচারাল স্যাটেলাইট এর আবিষ্কার হয়েছে, বা 82টা টোটাল স্বাভাবিক স্যাটেলাইট উপগ্রহ আবিষ্কার হয়েছে। 82টা, এটা রিসেন্ট নাম্বার। এর মধ্যে সব থেকে বড় হচ্ছে টাইটান। শনি গ্রহের সব থেকে বড় টাইটান উপগ্রহ। এবং সাইজ কতটা বড়, এটার এই টাইটান উপগ্রহ নিজেই এতটাই বড়, সেটা সাইজে বুধ গ্রহের সমান। বুধ গ্রহের যত বড় সাইজ, টাইটানের তত বড় সাইজ, মানে বিশাল বড় একটা উপগ্রহ এই শনি গ্রহের রয়েছে, যদিও সেটা সব থেকে বড় নয়। একটু আগে দেখলাম যে গ্যানিমেড হচ্ছে সব থেকে বড় উপগ্রহ। এছাড়াও কিছু স্যাটেলাইট রয়েছে যেগুলোর নাম সবকটা ইম্পর্টেন্ট নয়, কয়েকটা ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে মিমেস এনসিলেডাস, টেথিস, ডায়ন, রি, হাইপারন, তারপর হচ্ছে লেপচাস, আর একটা হচ্ছে ফোব। এই ফোব নামটা ইম্পর্টেন্ট, ফোব নামটা মনে রাখবে। ফোব উপগ্রহের বিশেষত্ব হচ্ছে এটা শনির বিপরীত দিকে প্রদক্ষিণ করছে, বিপরীত ভাবে প্রদক্ষিণ করছে। মানে এটা যদি শনি গ্রহ হয়, শনি যদি এইরকম ভাবে প্রদক্ষিণ করে, ফোব উপগ্রহ একে এইভাবে এইভাবে প্রদক্ষিণ করছে, উল্টো দিকে। শনি এরকম প্রদক্ষিণ করছে, উল্টো ভাবে ফোব প্রদক্ষিণ করছে, সেই কারণে এটা ইম্পর্টেন্ট। ফোব উপগ্রহ, এটা হচ্ছে এটার বৈশিষ্ট্য। শনি পুরো সৌরজগতের শেষ গ্রহ যেটাকে খালি চোখে দেখা যায়। যদিও আমরা এখন খালি চোখে অতটা ভালোভাবে বুঝতে পারবো না, কারণ দেখো কেন আমরা আকাশের দিকে তাকালে আগের থেকে কম তারা বা এরকম জিনিসপত্র দেখতে পাই, কারণ হচ্ছে এখন অ্যাটমসফিয়ারে, আমাদের যে অ্যাটমসফিয়ার রয়েছে পৃথিবীর, সেটার মধ্যে অনেক ধূলিকণা বা অনেক দূষণ বেড়ে গেছে, যার ফলে যে ভিজিবিলিটি আকাশে সেটা অনেকটা কমে গেছে। যাই হোক, একটু ভালোভাবে দেখলে আর একটু যদি তারা গ্রহ নক্ষত্রের উপর একটু থাকে, নলেজ থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে শনি গ্রহ অবধি আমরা দেখতে পাবো। তারপরে যেগুলো রয়েছে ইউরেনাস, নেপচুন, এগুলোকে খালি চোখে দেখা যায় না, এগুলোকে দেখতে গেলে অবশ্যই টেলিস্কোপ লাগবে। এটা হচ্ছে শনি গ্রহ, দেখতে পাচ্ছ তার চারিদিকে একটা রিং রয়েছে, টোটাল 7খানা নাম্বারে রয়েছে এই রিংটা। নেক্সট হচ্ছে ইউরেনাস। ইউরেনাস 1781 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়, এবং যিনি এটা আবিষ্কার করেন তার নাম স্যার উইলিয়াম হার্সেল। এইটা পৃথিবীর সূর্যের মানে সৌরজগতের সপ্তম গ্রহ, অর্থাৎ সূর্য থেকে দূরত্ব অনুসারে ইউরেনাস সপ্তম স্থানে রয়েছে। আমি সেকেন্ড দিনের ভিডিওতে আমি বলেছিলাম প্রথম থেকে শেষ অব্দি কারা কারা রয়েছে, এবং এটা খুবই কমন, আমরা সকলেই জানি। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, তারপর হচ্ছে বৃহস্পতি, শনি, তারপর হচ্ছে ইউরেনাস, নেপচুন, এবং লাস্টে হচ্ছে প্লুটো। তো এটা হচ্ছে ইউরেনাস হচ্ছে 7th প্ল্যানেট, এবং আকারের দিক থেকে এটা তৃতীয় বৃহত্তম প্ল্যানেট। প্রথম হচ্ছে বৃহস্পতি, তারপর হচ্ছে শনি, থার্ড হচ্ছে ইউরেনাস। সূর্যের চারিদিকে ইউরেনাসের প্রদক্ষিণ করতে টোটাল টাইম লাগে 84 বছর সময় নেয়, অনেকটাই বেশি, কারণ যত দূরে যাবে তত বেশি। এটা মনে রাখার উপায় হচ্ছে যত দূরে যাবে তত বেশি তার টাইম লাগবে, সূর্য থেকে যত দূরত্বে যাবে তার টাইমও তত বেশি লাগবে, 84 বছরের টাইম লাগে। এই গ্রহে খুব যে অ্যাটমসফিয়ার রয়েছে তাতে খুব বেশি পরিমাণে মিথেন রয়েছে, আর মিথেন গ্যাসের কালার অনেকটা ব্লুইশ গ্রিন হয়, নীলাভ সবুজ কালারের হয় মিথেন গ্যাস। যদি মিথেন গ্যাস কোথাও জমা করা হয় তাহলে দেখবে সেটার কালার হবে নীলাভ সবুজ। আর এই গ্রহের অ্যাটমসফিয়ারে প্রচুর পরিমাণে মিথেন থাকার জন্য এটাকে আমরা যখন টেলিস্কোপের সাহায্যে দেখব তখন এটাকে ব্লুইশ গ্রিন কালার বা নীলাভ সবুজ রঙের দেখতে হয়। এটা টেলিস্কোপের মাধ্যমেই দেখতে হবে, কারণ এটা আমরা খালি চোখে দেখতে পাবো না।
আর সূর্য থেকে অনেকটা দূরে রয়েছে, তাই কারণে সূর্যের তাপ এখানে পৌঁছতে পারে না, বা পৌঁছলেও অনেকটা পরে গিয়ে পৌঁছয়, যার ফলে এই গ্রহ প্রচণ্ড বেশি ঠান্ডা হয় এবং এইগুলোতে কোনোটাতেই প্রাণের অস্তিত্ব থাকা একদমই সম্ভব নয়। এরও চারিদিকে 5টা রিং রয়েছে এখানে। এটা একটা আর্টিফিশিয়াল ছবি, মানে কৃত্রিম ছবি। প্রপার যে ছবিটা সেটাকে অ্যানিমেটেড করে বানানো। যদি অরিজিনাল যদি ছবি আমি কোথাও ঠিকঠাক পেলাম না এখানে অ্যাড করার জন্য, তোমরা নাসার সাইটে গিয়ে দেখতে পারো। নাসার সাইট থেকে আমি ডাউনলোড করতে পারিনি ছবিটা সেই কারণে। তাহলে দেখতে পাবে টোটাল 5টা রিং রয়েছে। এরও চারিদিকে 5টা এরকম রিং রয়েছে। ওকে, যেরকম স্যাটার্নের ক্ষেত্রে দেখেছিলাম 7টা রিং রয়েছে, এর ক্ষেত্রে রয়েছে 5টা রিং। আর টোটাল 27টা ন্যাচারাল স্যাটেলাইট রয়েছে, 27টা এর স্বাভাবিক উপগ্রহ রয়েছে। দেখো এই কালারটা দেখলে অনেকটা ব্লুইশ গ্রিন কালার লাগছে, নীলাভ সবুজ রং। তো বললাম যেটা, এটা কারণ হচ্ছে মিথেন গ্যাসের জন্য। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মিথেন গ্যাসের জন্য এটার কালার ব্লুইশ গ্রিন। আচ্ছা, প্রথম দিনের ভিডিওতে বলেছিলাম যে দুটো মাত্র গ্রহ রয়েছে যেটা সূর্যকে উল্টো দিকে প্রদক্ষিণ করছে, বাকিগুলো সবই প্রদক্ষিণ করছে পশ্চিম থেকে পূর্বে। একমাত্র ভেনাস এবং ইউরেনাস এই দুটো গ্রহই রয়েছে যেটা ঠিক উল্টোভাবে প্রদক্ষিণ করছে। এই কারণে ইউরেনাস গ্রহতে যদি তুমি দাঁড়িয়ে যাও তাহলে দেখতে পাবে যে এখানে সূর্যোদয় হচ্ছে পশ্চিম দিকে এবং সূর্যাস্ত হচ্ছে পূর্ব দিকে। তো এখানে বলা যেতে পারে যে সূর্য পশ্চিম দিকে ওঠে, এটাও হয় কোনো না কোনো জায়গাতে। তাহলে এখানে পশ্চিম দিকে সূর্য ওঠে এবং পূর্ব দিকে এটা অস্ত যায়, আমাদের থেকে পুরো উল্টো। এবার হচ্ছে নেপচুন। নেপচুন এই নামটা একজন রোমান দেবতার নাম থেকে নেওয়া হয়েছে। রোমান দেবতা যিনি সমুদ্রের দেবতা, রোমান যিনি সমুদ্রের দেবতা, তার নাম থেকে নেপচুনের নাম নেওয়া হয়েছে। এবং এটা পুরো সৌর জগতের 8ম গ্রহ। কিছুদিন আগে অবধি ছিল যে নেপচুন 8ম গ্রহ এবং শেষ গ্রহ, কারণ প্লুটোকে ধরা হতো না। আবার রিসেন্ট এখন কথা চলছে প্লুটোকে অ্যাড করে দেওয়ার, মানে অনেক দূর অবধি কথা হয়ে গেছে, প্লুটোকে অ্যাড করে দেওয়া হচ্ছে, যতদূর সম্ভব এখন অ্যাড হয়ে গেছে, কারণ আমি একটু পরে বলছি ব্যাপারটা। তো 8ম প্ল্যানেট এটা, সূর্য থেকে এটা 8ম প্ল্যানেট। নেপচুন গ্রহ আবিষ্কার যিনি করেন তার নাম জন গ্যালে। ইনি এটা আবিষ্কার করেন, জন গ্যালে। এটা সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 165 বছর। 165 বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসে নেপচুন। এবং এটা এই গ্রহের অ্যাটমসফিয়ার যেটা রয়েছে, যে বায়ুমণ্ডল রয়েছে, তাতে রয়েছে হাইড্রোজেন, হিলিয়াম, মিথেন এবং অ্যামোনিয়া। হাইড্রোজেন, হিলিয়াম, মিথেন, অ্যামোনিয়া। এর 14টা ন্যাচারাল স্যাটেলাইট রয়েছে, 14টা স্বাভাবিক উপগ্রহ রয়েছে, এবং তার মধ্যে দুটো নাম খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ট্রিটন। ট্রিটন নামটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন এসে গেছে অলরেডি। ট্রিটন উপগ্রহটি কোন গ্রহের? উত্তর হবে কি নেপচুনের। আর একটা হচ্ছে নেরিড। ঠিক আছে, নেরিড এটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ট্রিটন এটা ইম্পর্টেন্ট, কারণ যেহেতু পরীক্ষায় প্রশ্ন এসে গেছে তাই জন্যই বলছি। ট্রিটন এবং নেরিড এই দুটো হচ্ছে এর উপগ্রহ। এখানে যে পিছনে গ্রহটা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, সেটা হচ্ছে নেপচুনের ছবি। সরি, যে গ্রহটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নেপচুন। এবার হচ্ছে প্লুটো। প্লুটোকে বলা হয় ডোয়ার্ফ প্ল্যানেট বা বামন গ্রহ। বামন গ্রহ 1930 খ্রিস্টাব্দে এটা আবিষ্কৃত হয়। যিনি আবিষ্কার করেন তার নাম ক্লাইড টমবার্গ। ক্লাইড টমবার্গ। এবং এটা আমাদের পুরো সৌরজগতের 9th গ্রহ এবং সব থেকে ছোট। ঠিক আছে, সব থেকে ছোট গ্রহ আর 9th গ্রহ। দেখো এবার কনফিউশন হয়ে যাচ্ছে কেন, দেখো আমি একটা পাশে এখানে একটা আমি নিউজ 18-এর আর্টিকেল অ্যাড করেছি, যেখানে কি বলা হচ্ছে, নাসা চিফ হ্যাজ ডিক্লেয়ার্ড প্লুটো এ প্ল্যানেট ওয়ান্স এগেন। এটা কবেকার নিউজ? এখানে তারিখটা নেই। আচ্ছা, এই যে এটা হচ্ছে আগস্ট 29, 2019-এর এটা নিউজ, যে নিউজ 18-এর থেকে এটা নেওয়া হয়েছে। নাসা চিফ বলছেন যে প্লুটো পুনরায় আবার একটা প্ল্যানেট। এবার এটাকে এখনো পর্যন্ত নেওয়া হয়নি, মানে কথা চলছে যে হওয়ার। আর নাসার চিফ যদি বলে, এটাকে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার
গ্রহের লিস্টে নিয়ে আসা হবে। এবার পরীক্ষায় যদি প্রশ্ন আসে কনফিউশন এসে যাবে, কারণ যদি প্লুটোকে আমরা অ্যাড করি তাহলে পুরো সৌরজগতের সব থেকে ছোট গ্রহ হয়ে যাচ্ছে প্লুটো। আর যদি প্লুটোকে বাদ দিই, প্লুটোকে যদি গ্রহ না ধরি, তাহলে দেখবে সব থেকে ছোট গ্রহ হবে বুধ। এবার পরীক্ষায় যদি প্রশ্ন এটা আসে যে সৌরজগতের সব থেকে ছোট গ্রহ কোনটা, যদি প্লুটো অপশানে থাকে তাহলে বুঝে যাবে যে এরা যারা মানে যে এক্সামিনার সে প্লুটোকে গ্রহ হিসেবে ট্রিট করছে, তাহলে তখন উত্তর প্লুটো হবে। যদি প্লুটো না থাকে স্বাভাবিক অ্যান্সার হবে বুধ। তো এটা একটু অপশানের উপর নির্ভর করছে। রিসেন্ট যদি কোনো পরীক্ষা দিতে যাও তাহলে এইটা হবে। এবার যখন এটা কনফার্ম নিউজ চলে আসবে যে হ্যাঁ প্লুটো আজ থেকে গ্রহ, তখন তো অবশ্যই প্লুটো সব থেকে ছোট গ্রহ হবে। যাই হোক, আবার নাইন্থ প্ল্যানেট নিয়েও একটা কথা আছে। এটা নাইন্থ প্ল্যানেট লেখা হচ্ছে কারণ যদি এটাকে গ্রহ ধরা হয় তাহলে এটা সৌরজগতের নবম গ্রহ, এবং যদি না ধরা হয় তাহলে এটা এটাকে যদি বামন গ্রহ ধরা হয় তাহলে নেপচুন অব্দি শেষ গ্রহ। ওকে, এই জায়গায় আর কোনো যেন কনফিউশন না থাকে, একদম জাস্ট কনফিউশনের কোনো ব্যাপারই নেই। প্লুটোকে যদি গ্রহ ধরা হয় তাহলে এটা হবে, না হলে এটা হবে। তোমাদের এইটুকু জিনিস মনে রাখতে হবে। এবার প্রথমে প্লুটোকে গ্রহ হিসেবে ধরা হতো, 2006 সালে এসে প্লুটোকে গ্রহ লিস্ট থেকে বাদ দেওয়া হয়। এবং কারা বাদ দেয়? এটা বাদ দেয় ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন বা IAU। এখানে এদের একটা সামিট হয়, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন বা শর্টে এর ফুল ফর্মটা ইম্পর্টেন্ট, IAUর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। এদের একটা সামিট হয়, এরা এরকম মিটিং করে প্রতি বছর, একটা সামিট করে। 2006 সালে যে মিটিংটা হয়েছিল সেটা হয়েছিল প্রাগে। প্রাগ হচ্ছে চেক রিপাবলিকে অবস্থিত, চেক রিপাবলিক দেশে অবস্থিত প্রাগে। 24শে আগস্ট 2006 একটা মিটিং হয় এবং এখানে কিছু ডেফিনেশন দেওয়া হয় যে এইগুলো থাকলে একটা কোনো সেলেস্ট্রিয়াল বডিকে আমরা গ্রহ বলবো, যদি এগুলো না থাকে বা এগুলোর মধ্যে কোনোটা না হয় তাহলে সেটাকে আমরা গ্রহের লিস্ট থেকে বাদ দিয়ে দেবো। সেইগুলোর কিছু কিছু জিনিস প্লুটো করতে পারেনি, প্লুটোর সঙ্গে মিলছে না, সেই কারণে প্লুটোকে সেই সময় বাদ দিয়ে দেওয়া হয়। ওকে, তাহলে 2006 সালে একে গ্রহের লিস্ট থেকে বাদ দেওয়া হয়। তো এই সামিটে টোটাল যেটা বলা হচ্ছে 2500 সায়েন্টিস্ট জমায়েত হয়েছিলেন 75টা দেশ থেকে, এবং তারা মিটিংটা করেন, দিয়ে ফাইনালি কিছু ডেফিনেশন দেন। এখানে বলা হয় যে কোনো একটা এরকম সেলেস্ট্রিয়াল বডিকে যদি আমরা গ্রহ বলে মানি তাহলে কয়েকটা জিনিস, কয়েকটা শর্ত মানতে হবে। সেই শর্তগুলোর ফার্স্ট বলা হচ্ছে যে এটা অবশ্যই সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে হবে। যদি আমরা সেটাকে সৌরজগতের একটা গ্রহ বলে ধরি তাহলে প্রথমে এটা অবশ্যই সূর্যকে প্রদক্ষিণ করতে হবে, ঠিক আছে। এটা সলিড হতে হবে, সলিড বলতে একদম গ্যাসীয় হবে না, একটা সলিড ব্যাপার থাকতে হবে। এবার প্রশ্ন করবে যে ইউরেনাস, সরি, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এগুলো একটু আগে বললাম গ্যাসীয় গ্রহ, তাহলে আবার বলছি এখানে তাদের সলিড হতে হবে, তাহলে ওগুলোকেও বাদ দেওয়া উচিত? অ্যাকচুয়ালি না, ইউরেনাস, নেপচুন আর ওদিকে হচ্ছে সরি বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন এগুলো গ্যাসীয় গ্রহ, কিন্তু এতে কিছুটা হলেও পাথর বা এরকম টাইপের জিনিসপত্র রয়েছে, সলিড পার্টিকেল রয়েছে, একদম পুরো গ্যাসীয় নয়। একদম গ্যাসীয় কিরকম হবে? সান, সূর্য একদম গ্যাসীয়, তার মধ্যে পুরো গ্যাস রয়েছে, কিন্তু এই গ্রহগুলোতে কিছুটা হলেও সলিড বডি রয়েছে, আবার অধিকাংশটাই রয়েছে গ্যাস। প্লুটোর মধ্যে এরকম সেম ব্যাপার রয়েছে, এটারও মধ্যে কিছুটা সলিড রয়েছে আর কিছুটা গ্যাস রয়েছে। তো প্রথম যে শর্ত সেটা তারা প্লুটোর ক্ষেত্রে চলে যাচ্ছে যে এটা সলিড একটা স্ফেরিক্যাল সেলেস্ট্রিয়াল বডি, অর্থাৎ একটা সলিড উপবৃত্তাকার একটা সেলেস্ট্রিয়াল বডি। সেলেস্ট্রিয়াল বডির বাংলা হচ্ছে কোনো মহাজাগতিক জিনিস। ওকে, সেকেন্ড বলা হচ্ছে কি যে এটা অবশ্যই এই পদার্থটার, এই মহাজাগতিক বস্তুটার নিজের গ্র্যাভিটি থাকবে, নিজের গ্র্যাভিটি থাকতে হবে, অর্থাৎ এটা কোনো কিছুকে টানতে পারবে, এরকম বড় হতে হবে। এবার দেখো, আইজ্যাক নিউটন বলছেন যে যে কোনো দুটো জিনিস এই মহাবিশ্বে যেখানেই চলে যাও, যে কোনো দুটো জিনিসকে দুটো জিনিস থাকলে সেই দুটোর মধ্যে একটা টান থাকবে,
নাম্বার 1 যে বস্তুটা সেটা নাম্বার 2 কে টানবে, আবার নাম্বার 2 যে বস্তুটা সেটাও নাম্বার 1 বস্তুকে টানবে। অর্থাৎ আমার হাতে একটা পেন রয়েছে, এই পেনটা পৃথিবীকে টানছে, পৃথিবীকে এই পেনটাও টানছে, আবার আমি যদি ছেড়ে দিই এটা পড়ে যাবে, কারণ পৃথিবীও এই পেনটাকে টানছে। এবার প্রশ্ন আসছে পৃথিবী কেন এর দিকে আসছে না? তার কারণ এটার মাস, এটার ওজন এতটা কম যে সেই টানটা আমরা বুঝতে পারছি না, যে এও পৃথিবীকে টানছে সেটা আমরা অনুভব করতে পারছি না। তেমনি ভাবে দুটো আমি জিনিস নিলাম, একটা কাঁচি নিয়েছি, একটা পেন, এই দুটোর মধ্যেও রয়েছে কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স। তো দুটো জিনিসের মধ্যে অবশ্যই গ্র্যাভিটেশনাল ফোর্স থাকবেই, কিন্তু সেটা নির্ভর করছে, এটা আমরা দেখতে পাবো কি পাবো না, এটা অনুভব করব কি করব না, সেইটা নির্ভর করবে সেটার মাস কতটা। চাঁদ এবং পৃথিবীর মধ্যেও রয়েছে মাধ্যাকর্ষণ শক্তি, চাঁদেরও রয়েছে, পৃথিবীরও রয়েছে, ঠিক আছে? তো সবার মধ্যে এরকম থাকবে। তো বিজ্ঞানীরা বলছেন যে কোন একটা মহাজাগতিক জিনিসকে মোটামুটি এমন একটা ওজনের হতে হবে বা এমন তার আকার হতে হবে যার নিজের একটা গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে, সেটা বোঝা যাবে। প্লুটোর ক্ষেত্রে এটা রয়েছে, যতই এটা ছোট হোক কিন্তু এর একটা গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে। সেকেন্ড জিনিসটাও দেখছি আমরা মিলে যাচ্ছে, গ্রহ হওয়ার যে শর্ত রয়েছে সেই অনুযায়ী মিলে যাচ্ছে, এটাও মিলছে, এটাও মিলছে। থার্ড যেটা বলা হচ্ছে যে এর যে কক্ষপথ, এর যে অরবিটটা রয়েছে, কোনো একটা মহাজাগতিক বস্তুর যে কক্ষপথটা রয়েছে সেটা অন্য কোনো প্ল্যানেটের ওপর দিয়ে হবে না। আমি এখানে একটা স্লাইড অ্যাড করে তোমাদেরকে বোঝাচ্ছি ব্যাপারটা কি। ওকে, তাহলে তোমরা বুঝতে পারবে এই জিনিস, লাস্ট পয়েন্টটা ইম্পর্টেন্ট। দেখো, মিনিট, ধরো এটা একটা গ্রহ, আর এখানে রয়েছে সূর্য, এটা হচ্ছে সূর্য। ওকে, একটু নিচে আঁকলে ভালো হয় আশা করছি, তাহলে কারণ নাও দেখা যেতে পারে। আচ্ছা, এটা একটা গ্রহ, আর এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে সান। এটা সূর্যকে এইভাবে প্রদক্ষিণ করছে, একটা উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। তারপরের যে গ্রহটা সেটা আবার একে সূর্যকে এরকম ভাবে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। কোনো একটা এরকম জিনিস, কোনো একটা সেলেস্ট্রিয়াল বডি বা মহাজাগতিক বস্তু সৌরজগতের মধ্যে সে রয়েছে, কিন্তু যদি এই পথকে ফার্স্ট বা সেকেন্ড বা আর যতগুলো পথ রয়েছে তাকে যদি কেটে দেয় তাহলে তাকে গ্রহ বলা যাবে না। অর্থাৎ এই গ্রহটা যদি এইভাবে প্রদক্ষিণ করে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এ দেখো প্রথমটাকেও কাটছে, সেকেন্ডটাকেও কাটছে। এই ক্ষেত্রে এই এই গ্রহটাকে, এই জিনিসটাকে আমরা গ্রহ বলতে পারি না। প্লুটোর সঙ্গে সমস্যা হচ্ছে, প্লুটো, এটা হচ্ছে সূর্য, সান, এখান দিয়ে প্রদক্ষিণ করছে ধরলাম নেপচুন, এই গ্রহটা হচ্ছে নেপচুন, এন দিয়ে লিখলাম, এন হচ্ছে নেপচুন, নেপচুন প্রদক্ষিণ করছে। প্লুটো নেপচুনের পথকে এরম ভাবে কাটছে, ঠিক আছে? আর যেহেতু এই শর্তটা দেওয়া হয়েছে, সেই অনুযায়ী প্লুটোকে বাদ দিয়ে দেয়। তো প্রথম শর্তগুলো প্লুটোর সঙ্গে মিলে যায়, শুধু লাস্ট এই শর্তটার জন্য প্লুটোকে বাদ দিয়ে দেওয়া হয়। ওকে, এই অবধি তোমরা বুঝতে পারলে? যদি বুঝতে পারো অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি না বুঝতে পারো, যদি কিছু প্রশ্ন থাকে, তাহলে আমাকে গ্রুপে গিয়ে কমেন্ট মানে মেসেজ করতে পারো, আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। আচ্ছা, এরপরে তো যেটা দেখলাম আমরা, যে প্লুটোকে এই কারণে বাদ দিয়ে দেওয়া হচ্ছে যে প্লুটোর যে প্রদক্ষিণ করার পথ সেটা নেপচুনকে কেটে দিচ্ছে। এই সাথে সাথে আরো কিছু এরকম সেলেস্ট্রিয়াল বডি রয়েছে, যেমন সিরেস, চেরন,
ইরেস, এদেরকেও বামন গ্রহ হিসেবে রাখা হচ্ছে, কারণ সেম এরাও প্লুটোর মতো কোনো না কোনো শর্ত মানে মিট করতে পারছে না, সেই কারণে এগুলোকে গ্রহ হিসেবে নেওয়া হচ্ছে না, এগুলোকে বামন গ্রহ হিসেবে নেওয়া হচ্ছে। নিউ হরাইজন বলে একটা মিশন নাসা পাঠিয়েছিল প্লুটোর উদ্দেশ্যে। শুধু প্লুটো নয়, প্লুটো, তার সঙ্গে প্লুটোর যে স্যাটেলাইট গুলো রয়েছে এবং কিউপার বেল্ট, এইগুলোকে স্টাডি করার জন্য স্যাটেলাইট, প্লুটো গ্রহটা, বামন গ্রহটাকে করার জন্য, স্টাডি করার জন্য, প্লুটোর যে স্যাটেলাইট গুলো রয়েছে সেইগুলোকে স্টাডি করার জন্য, এবং কিউপার বেল্টকে স্টাডি করার জন্য এটা পাঠানো হয়েছিল। এবার এই প্রশ্ন আসবে যে কিউপার বেল্ট এটা কি, তো সেইখানে চলে যাব। তার আগে এখানে যে ব্যাপারটা, এখানে যে আর্টিকেলটা আমি অ্যাড করেছি একটু আগে বললাম, যে নাসার চিফ বলছে যে প্লুটোকে আবার এতে নেওয়া হবে, গ্রহের লিস্টে রাখা হবে, কিন্তু যতদিন না ওই ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন যে সামিটটা হয়, ততদিন ওখানে যতদিন না এটাকে মানা হবে ততদিন পর্যন্ত এই নিউজটা কনফার্ম হবে না। তো পরবর্তী যে সামিটটা হবে আশা করা যায় সেখানে প্লুটোকে অ্যাড করে নেওয়া হবে। এখনো কথাবার্তা যতদূর সম্ভব চলছে, যখন এটা হবে তখন আবার আমি তোমাদের আপডেট করে দেবো। এবার হচ্ছে কিউপার বেল্ট। একটু আগে দেখলাম যে কিউপার বেল্টকে স্টাডি করার জন্য নাসা মিশন পাঠিয়েছে। কিউপার বেল্ট কি, তার আগে আমি একটা তোমাদের ছবি দেখিয়ে দিতে চাই। দেখো এখানে একটা স্ট্রেট ডায়াগ্রাম দেখতে পাচ্ছ পরপর গ্রহগুলোর। প্রথমে রয়েছে সূর্য, সূর্যের পরে রয়েছে মার্কিউরি অর্থাৎ বুধ, তারপর ভেনাস মানে হচ্ছে শুক্র, তারপর পৃথিবী আর্থ, তারপর হচ্ছে মার্স বা মঙ্গল। তারপরে একটা ছোট ছোট সাদা সাদা স্পট তোমরা দেখতে পাচ্ছ, এইটা, এই ছোট ছোট সাদা সাদা এইগুলোকে বলা হচ্ছে অ্যাস্টেরয়েড বেল্ট। অ্যাস্টেরয়েড বেল্ট সম্পর্কেও আমাদের জানতে হবে। তারপরে রয়েছে জুপিটার, তারপর স্যাটার্ন, জুপিটার হচ্ছে বৃহস্পতি, স্যাটার্ন হচ্ছে শনি, তারপর হচ্ছে ইউরেনাস, তারপর হচ্ছে নেপচুন। তারপরে দেখতে পাচ্ছ কিউপার বেল্ট। এই কিউপার বেল্ট সম্পর্কে এবার আমরা পড়বো। এখানেও দেখছো ছোট ছোট সাদা সাদা কিছু স্পট, এগুলো কি জিনিস এগুলো সমস্ত জানতে হবে। তো কিউপার বেল্ট এবং অ্যাস্টেরয়েড বেল্ট প্রায় একই দুটো জিনিস, শুধুমাত্র দুটোই তফাৎ রয়েছে। প্রথম তফাৎ হচ্ছে এগুলোর উৎপত্তি, কিভাবে উৎপত্তি হলো সেই নিয়ে একটা তফাৎ রয়েছে। সেকেন্ড তফাৎ রয়েছে হচ্ছে এটা কোথায় অবস্থান করছে। অ্যাস্টেরয়েড বেল্ট অবস্থান করছে মার্স এবং জুপিটারের মধ্যে, মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে, আর কিউপার বেল্ট অবস্থান করছে নেপচুনের পরে। এবার কিউপার বেল্ট কি? কিউপার বেল্ট হচ্ছে নেপচুনের পরে অবস্থিত ছোট ছোট পদার্থ, যেটা সূর্য থেকে প্রায় 50 AU দূরে অবস্থিত। AU শব্দের ফুল ফর্ম হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এটা দূরত্ব মাপার জন্য ব্যবহার করা হয়, খুব বড় দূরত্ব মাপার জন্য এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ব্যবহার করা হয়। তো 50 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে এটা অবস্থিত, এবং এটা অনেকটা অ্যাস্টেরয়েড বেল্টের মতো জিনিস, সেম অ্যাস্টেরয়েড বেল্টের মতো জিনিস, যেটা আমরা একটু আগে দেখলাম অ্যাস্টেরয়েড বেল্ট, এটা হচ্ছে অ্যাস্টেরয়েড বেল্ট এরই মতো একটা জিনিস, কিছুটা আলাদা যেটা বলছি। অ্যাস্টেরয়েড বেল্টের মতো জিনিস, কিন্তু এটা অ্যাস্টেরয়েড বেল্টের যে জিনিসগুলো রয়েছে, যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো রয়েছে, তার থেকে প্রায় 20 গুণ এটা অনেক বড়, 20 গুণ বড়। এবার আমি একসাথে অ্যাস্টেরয়েড বেল্ট এবং এই কিউপার বেল্টের উৎপত্তি সম্পর্কে তোমাদের বলতে চাইছি, তাহলে দুটো তোমরা করলে কোরিলেট করে বুঝতে পারবে। দেখো, যখন এই সৌরজগৎ শুরু হয় তখন হয়তো এইখানে একটা বড় গ্রহ ছিল, এইখানে কোনো এরকম টুকরো টুকরো জিনিস ছিল না। এই সাদা সাদা যে স্পটগুলো দেখতে পাচ্ছ এগুলো ছোট ছোট পাথরের টুকরো, সেটা কোনোটা হয়তো কয়েক মিটার বড়, কয়েক মিটার তার ব্যাস, আবার কয়েকটা হয়তো কয়েক কিলোমিটার ব্যাস। ঠিক আছে, এরকম ছোট ছোট টুকরো। ধরো আমি ধরলাম এখানে একটা কোনো ছিল, গ্রহ ছিল এখানে, দিয়ে সেই গ্রহটা কোনো কারণে ধ্বংস হয়ে যায়। এবার ধ্বংস হয়ে গেলে তার মধ্যে কি রয়েছে, গ্রহর মধ্যে পাথর থাকবে, ধাতু থাকবে, বিভিন্ন জিনিস থাকবে, গ্যাস থাকবে। সেই জিনিসগুলোই সূর্যের মাধ্যাকর্ষণ শক্তিকে পেরিয়ে যেতে পারবে না, তারা সূর্যের চারিদিকেই প্রদক্ষিণ করবে। তো এরকম একটা পথে প্রদক্ষিণ করছে। ওকে, সেই ভাঙা অংশগুলোকে আমরা আজকে অ্যাস্টেরয়েড বেল্ট হিসেবে দেখছি। অর্থাৎ কোনো কারণে ধরা যাক কোনোদিন হয়তো জুপিটার ধ্বংস হয়ে গেল, জুপিটার পুরো ভেঙে গেল, তার ফলে কি হবে, এই জায়গাতেও এরকম ছোট ছোট টুকরো ঘুরে বেড়াবে এবং সেটাকেও একটা নাম দেওয়া হবে। তো অ্যাস্টেরয়েড বেল্ট এইভাবে তৈরি হয়েছে। গ্রহগুলো কোনো একটা গ্রহ ধ্বংস হয়ে বহুদিন আগে, বহু লাখ লাখ বছর আগে এখানে হয়তো একটা কোনো গ্রহ ছিল। কিউপার বেল্ট এইভাবে তৈরি হয়নি। কিউপার বেল্টও সেম অ্যাস্টেরয়েড বেল্টের মতোই ছোট ছোট টুকরো, পাথর রয়েছে, গ্যাস রয়েছে, গ্যাসের পিণ্ড, অ্যাকচুয়ালি এত দূরে রয়েছে বলে সেই গ্যাসগুলো জমাট অবস্থায় রয়েছে, গ্যাসের পিণ্ড এরকম অবস্থায় ঘুরে বেড়াচ্ছে।
এখানে কি হয়েছে, যখন সৌরজগৎ তৈরি হচ্ছিল, যখন প্রথমে সৌরজগৎ তৈরি হচ্ছিল, তখন কিছু কিছু জিনিস অলরেডি ভেঙে গিয়ে এরকম টুকরো টুকরো হয়ে এখানে প্রদক্ষিণ করছে। সেই সময় থেকেই সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে প্রদক্ষিণ করছে। এই হচ্ছে তফাৎ। এবার আমি একটা আবার ব্ল্যাক অ্যাড করছি, স্ক্রিন অ্যাড করছি, দিয়ে আর একটা জিনিস বোঝাচ্ছি তোমাদের। দেখো, এটা হচ্ছে সূর্য, মাঝখানে এটা সূর্য। এইটা পুরো প্রথমে বাকি গ্রহগুলোকে আমি আপাতত বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে প্রদক্ষিণ করছে অ্যাস্ট্রয়েড বেল্ট। এখানে কিছু ছোট ছোট টুকরো টুকরো জিনিস রয়েছে, যেটা আগে একটা বড় গ্রহ ছিল, সেটা ভেঙে তৈরি হয়েছে। একদম শেষে নেপচুনের পরে এরকম ভাবে আরো একটা এরকম টুকরো টুকরো অংশ প্রদক্ষিণ করছে, সেগুলোকে বলছি আমরা কিউপার বেল্ট। এরা পুরো সূর্যকে চারিদিকে প্রদক্ষিণ করছে। কিন্তু যে কেন এগুলোকে গ্রহ বলছি না, বা কেন এগুলোকে অন্য কিছু মানে গ্রহর মতো বলছি না, কারণ এগুলো খুবই ছোট ছোট, কয়েক কিলোমিটার থেকে মানে কয়েক মিটার থেকে কয়েক কিলোমিটার এটার ব্যাস। আর অ্যাস্টেরয়েড বেল্টের থেকে কিউপার বেল্ট কিছুটা বড় হয়, 20 গুণ বড় হয়, কিছুটা না, যথেষ্ট বড়, 20 গুণ। এখানের যে অংশগুলো রয়েছে, এখানে যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল গুলো রয়েছে, তার থেকে এটা 20 গুণ বড়। আর এরা এইভাবে প্রদক্ষিণ করেই যাচ্ছে করেই যাচ্ছে। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো যেটা একটু আগে বলছিলাম, এটা তৈরি হয়েছে কিভাবে, এগুলো স্মল বডিজ, এগুলো খুবই ছোট ছোট বডি, খুবই ছোট ছোট বডি। এবং এটা হচ্ছে সোলার সিস্টেম যখন তৈরি হয়েছিল কিউপার বেল্ট, তখনই তৈরি হয়ে গেছে। এবং এর মধ্যে মেনলি যেটা রয়েছে সেটা হচ্ছে রক, পাথর। ঠিক আছে, কারণ ধরো আমি অ্যাস্ট্রয়েড বেল্টের উদাহরণ নিচ্ছি, কারণ ওটা বুঝতে সুবিধা হবে। ধরো ওখানে একটা বড় গ্রহ ছিল, গ্রহ কি দিয়ে তৈরি হবে, আমাদের পৃথিবী কি দিয়ে তৈরি, পাথর, মাটি, বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে, এরকম ভাবেই তৈরি। তো সেখানে একটা গ্রহ ছিল, এই জিনিসগুলোই ছিল, ভেঙে গেছে, সেই জিনিসগুলোই ছোট ছোট টুকরো হয়ে গেছে, সেগুলো ঘুরছে, এরম ভাবেই তৈরি হয়েছে অ্যাস্ট্রয়েড বেল্ট। কিউপার বেল্টও ধরে নিতে পারো অনেকটাই একই জিনিস, কিন্তু ওখানে কোনো গ্রহ ছিল না। যখন তৈরি হয়েছে, ভাঙা ভাঙা যে টুকরোগুলো প্রথম থেকেই ওখানে ঘুরছে, ওখানেও সেই রয়েছে পাথর, এইরকম জিনিস, গ্যাসের পিণ্ড, এগুলো রয়েছে। আর কি কি রয়েছে দেখো, এখানে বলা হচ্ছে প্রাইমারিলি এখানে রয়েছে পাথর, আর রয়েছে কিছু ফ্রোজেন গ্যাস, মানে হচ্ছে জমাট বাঁধা গ্যাস। যেহেতু এটা অনেকটা দূরে অবস্থিত, তাহলে সেখানে গ্যাস হিসেবে রয়েছে মিথেন, অ্যামোনিয়া এবং জল। এইগুলো গ্যাসগুলো পিণ্ড অবস্থায় রয়েছে। কোনো কারণে যদি কোনোদিন পৃথিবী এইভাবে ধ্বংস হয়ে যায়, পৃথিবী ধরা যাক ধ্বংস হয়ে গেল, তাহলে কি হয়, পৃথিবীতে যে পাথরের অংশগুলো রয়েছে এইভাবে ঘুরবে, আমাদের চারিদিকে যে বায়ুমণ্ডল রয়েছে সেটাও এইভাবে ঘুরবে। কিন্তু সূর্যের খুব কাছে অবস্থিত হওয়াতে পৃথিবীর বায়ুমণ্ডলটা জমাট অবস্থায় ঘুরবে না, সে গ্যাস অবস্থাতেই ঘুরবে। কিন্তু কিউপার বেল্ট অনেকটা দূরে অবস্থিত বলে সেটা গ্যাস অবস্থায় ঘুরছে, মানে সরি, গ্যাসের পিণ্ড অবস্থায় ঘুরছে। আমাদের পৃথিবী যদি কোনোদিন ধ্বংস হয়ে যায়, তাহলে পিণ্ড অবস্থায় নয়, গ্যাস অবস্থাতেই ঘুরবে। আমাদের পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, জলটাও থাকবে, জলটাও কোথাও বেরিয়ে চলে যাবে না, জলও এইভাবে ঘুরবে। কিউপার বেল্টেও তাই ঘুরছে, কিন্তু জলটা যেহেতু ওখানে অনেকটা দূরে অবস্থিত, তাই জন্য গ্যাস এই বরফ অবস্থায়, পিণ্ড অবস্থায় ঘুরছে। এইভাবে একটু কম্পেয়ার করে করে একটু ভেবে ভেবে এই জিনিসগুলো বুঝলে কিচ্ছু মুখস্থ করতে হয় না। তো যাই হোক, এইভাবে এগুলো জিনিসগুলো রয়েছে। আর এই কিউপার বেল্টের মধ্যেই কিছু বামন গ্রহ রয়েছে, কিছু বামন গ্রহ রয়েছে, যেমন প্লুটো, হিউমা এবং হচ্ছে মেকমেক। এর মধ্যে প্লুটো এবং মেকমেক এই নাম দুটো ইম্পর্টেন্ট। অর্থাৎ এই কিউপার বেল্ট তো একদম ছোট ছোট জিনিস, খুব বেশি হলে 20 কিলোমিটার 30 কিলোমিটার এক একটার ব্যাস হবে, খুব বড় নয়, একটা গ্রহের তুলনায় আয়তনে কিছু বড় নয়। কিন্তু এদের মধ্যেও কিছু কিছু রয়েছে যেটা ওগুলোর থেকে, বাকিগুলোর থেকে কিছুটা বড়, যেমন প্লুটো, যেমন দেখলাম মেকমেক। এরা এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোর মধ্যেও কিছুটা বড় সাইজের, হয়তো এই নেপচুনের থেকে একটু ছোট, কিন্তু সাইজে এরকম হয়তো হবে। সেটাকে আমরা বামন গ্রহ বলছি, তাদেরকে একটু সম্মান জানাচ্ছি, তাদেরকে একটু বেশি মানে একটু বেশি স্ট্যাটাস দিয়ে বামন গ্রহ বলছি। আর যত বামন গ্রহ এর মধ্যে রয়েছে, এরকম শুধু প্লুটো বা মেক এরম না, আরো কয়েকটা রয়েছে, যেগুলো আমাদের সবকটার নাম মনে রাখতে হবে না, মানে কয়েকটা এরকম বড় বড় ইউনিট রয়েছে, যেগুলো বাকি পার্টিকেলের থেকে বড়। সবগুলো বামন গ্রহের মধ্যে আবার প্লুটো সব থেকে বড়, তাই জন্য প্লুটোকে আরো একটু বেশি স্ট্যাটাস দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাকে গ্রহ বলে মানার একটা কথাবার্তা চলছে। আগে গ্রহ ছিল, মাঝখানে বাদ দিয়ে দেওয়া হয়েছে, আবার গ্রহ বলে মানার চেষ্টা করা হচ্ছে। তো এর মধ্যেই, এই বেলটার মধ্যেই প্লুটো, মেক এই সমস্ত বামন গ্রহগুলো রয়েছে। আর এই কারণে এই ডায়াগ্রামটাতে কোথাও প্লুটো লেখা নেই, এই
ছোট ছোট জিনিসগুলোর মধ্যে কোথাও একটা প্লুটো রয়েছে। চলো এই অবধি বুঝলাম। এরপর হচ্ছে অ্যাস্ট্রয়েড। আমরা কিউপার বেল্ট সম্পর্কে বুঝে গেলাম, অ্যাস্ট্রয়েড সম্পর্কে অনেকটা তথ্য পেয়ে গেছি। এবার শুধু এখানে যা লেখা রয়েছে সেই জিনিসটা বোঝানোর। অ্যাস্ট্রয়েডের বাংলা হচ্ছে গ্রহাণু, গ্রহের অণু। কেন বলা হচ্ছে? কারণ এটা গ্রহ ধ্বংস হয়ে হয়েছে। বলা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা কোথায় অবস্থিত। এটা মার্স এবং জুপিটারের মধ্যে অবস্থিত, মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে অবস্থিত, মাঝখানে যে জায়গাটা সেখানে এটা প্রদক্ষিণ করছে। এটা কয়েক মিটার, এর ব্যাস কয়েক মিটার থেকে শুরু করে কয়েক 100 কিলোমিটার, মোটামুটি কয়েক কিলোমিটার, 100 কিলোমিটার ম্যাক্সিমাম এই রকমের ব্যাস। আর গ্রহের ব্যাস অনেক বেশি, চাঁদের ব্যাসই প্রায় 3500 কিলোমিটার মতো। তাদের থেকে অনেকটা, 100 কিলোমিটার ব্যাস মানে অনেকটাই কম, চাঁদের থেকেও অনেক ছোট। তো মোটামুটি ছোট ছোট এখানে জিনিসগুলো এখানে প্রদক্ষিণ করছে। এবং এটা কিভাবে তৈরি হয়েছে, সরি, এটা কিভাবে তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে কোনো একটা গ্রহ ধ্বংস হয়ে। যেহেতু এই অ্যাস্টেরয়েড আমাদের থেকে অনেকটা কাছে অবস্থিত, কিউপার বেল্ট অব্দি পৌঁছে তাতে কতগুলো সংখ্যা রয়েছে ওই রকম ছোট ছোট পার্টিকেল, এখন আমাদের বিজ্ঞান অতটাও উন্নত হয়নি। যেদিন হবে সেদিন আমরা সেটাও জানতে পারবো। কিন্তু যেহেতু অ্যাস্টেরয়েড আমাদের খুব কাছে অবস্থিত, বিজ্ঞানীরা এটার কটা রয়েছে এরকম ছোট ছোট পার্টিকেল, ছোট ছোট এরকম গ্রহাণু, সেটা একটা সংখ্যা আন্দাজ করেছেন, সেটা হচ্ছে 40,000। মোটামুটি 40,000 গ্রহাণু এইখানে রয়েছে। এবং এটা যেটা একটু আগে বললাম, কোনো একটা প্ল্যানেট ধ্বংস হয়ে এটা তৈরি হয়েছে। জাপান একটা এখানে যান পাঠিয়েছিল, একটা মিশন পাঠিয়েছিল, এবং এটা খুব ইম্পর্টেন্ট। এবং এরা যে মিশনটা পাঠিয়েছিল সেটার নাম হচ্ছে হায়াবুসা, হায়াবুসা স্পেসক্রাফট। হায়াবুসা নামে একটা যান এই অ্যাস্টেরয়েডের উদ্দেশ্যে তারা পাঠিয়েছিল। এবং এই ছোট ছোট টুকরোগুলোর মধ্যে একটা কোনো একটা নাম তারা দিয়েছিল ইতিওকা, ইতিওকা। এইখান থেকে এই হায়াবুসা যানটা কিছু নমুনা সংগ্রহ করে এনেছে। এবং এইটা পৃথিবীর মানুষের প্রথম পদক্ষেপ, যে অ্যাস্ট্রয়েড থেকে কিছু নমুনা সংগ্রহ করে আনা, যার ফলে আমরা অ্যাস্ট্রয়েড সম্পর্কে এতটা তথ্য বলতে পারি যে হ্যাঁ এটা কোনো গ্রহ ধ্বংস হয়ে হয়েছে। এগুলো কি করে বলতে পারছি? এটাই জাপানের যে হায়াবুসা স্পেসক্রাফটটা, এটা যখন এসেছে তারপরে আমরা এটা জানতে পেরেছি। তো ইতিওকা, এই অ্যাস্ট্রয়েডটার নাম বা গ্রহাণুটার নামও মনে রাখতে হবে, এখান থেকে এটা সংগ্রহ করেছিল। এবার হচ্ছে মিটেরয়েডস আর মিটিওরস। বাংলা একটাই টার্ম হয়, এটা তারা খসা। আর কোনো উল্কা, উল্কা বলা হয় একে, ঠিক আছে, উল্কা একটাই টার্ম হয়, উল্কা। কিন্তু ইংলিশে দুটো টার্ম এটার জন্য রয়েছে, একটা হচ্ছে মিটিওরস আর একটা হচ্ছে মিটিওরয়েডস। মিটিওরস আর মিটিওরয়েডস, এই জিনিসটা কি? মিটিওর বা মিটিওরয়েডস হচ্ছে ধুলো এবং গ্যাসের জমাট বাঁধা একটা পিণ্ড। মিটিওর বলতে এটা হবে মিটিওর। মিটিওর বলতে বোঝানো হচ্ছে ইংরেজিতে, মিটিওর আর মেটেরয়েডস কেন আলাদা একটু বলছি পরে। মিটিওরস বলতে বোঝানো হচ্ছে ধুলো এবং গ্যাসের জমাট বাঁধা পিণ্ড, কিন্তু এটা সাইজ খুব বড় হয় না, ছোট ছোট সাইজের হয়। এইরকম পিণ্ড যখন পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে, তখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এটা পৃথিবীর দিকে দ্রুত আসতে শুরু করে। আর যখন এরকম আসতে থাকে, আর যখনই এটা পৃথিবীর যে বায়ুমণ্ডল রয়েছে তার মধ্যে ঢুকে পড়ে, পৃথিবীর অ্যাটমসফিয়ারের মধ্যে ঢুকে পড়ে, তখন সেটা জ্বলতে শুরু করে। যে গ্যাসগুলো রয়েছে সেগুলো জ্বলতে শুরু করে, যে ফ্রিকশনটা হয় বায়ুমণ্ডলের সঙ্গে এইগুলোর, তাতে এটা জ্বলতে শুরু করে, দিয়ে সেটা ছাইতে পরিণত হয়ে যায়। যখন ছাইতে পরিণত হয়, যেগুলোর সাইজ খুব ছোট এবং এইভাবে হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ছাইতে পরিণত হয়, ইংরেজিতে সেগুলোকে মিটিওরস বলা হয়। আবার কিছু কিছু উল্কা রয়েছে যেগুলো সাইজে অনেকটা বড় হয়, যেগুলো এই বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষের ফলে ধ্বংস হয় না, এসে পৃথিবীতে আঘাত করে। ইংরেজিতে সেগুলোকে আলাদা টার্ম দেওয়া হয়েছে, সেটাকে বলা হয় মিটিওরাইটস। বাংলাতে একটাই জিনিস বলা হয় উল্কা, উল্কা পিণ্ড। তো এগুলোকে আমরা শুটিং স্টার বলি, তারা খসা বলি। তো যখন কলিশনের ফলে এগুলো ছাইতে পরিণত হয়ে যায়, সেগুলোকে আমরা মিটিওরস বলবো। যেগুলো জ্বলে না, যেগুলো এসে পৃথিবীতে ধাক্কা খায়, সেগুলোকে আমরা মিটিওরাইটস বলবো। আমরা আকাশের দিকে তাকালে, মানে সবসময় এটা হয় না, মাঝে মাঝে এটা দেখা যায় যে কিছু এরকম জিনিস পড়ছে
পৃথিবীর দিকে আসছে, এগুলোকে আমরা তারা খসা বা উল্কা বলি। এবং উল্কা সম্পর্কে তোমরা আশা করছি সকলেই পরিচিত, নিজের চোখে না দেখলেও অন্তত ভিডিও তো তোমরা দেখেছোই বা এই সম্পর্কে জানোই। তো এই উল্কাপিণ্ড পৃথিবীতে পড়ে বড় বড় হ্রদের সৃষ্টি করে, বিশাল বড় বড় হ্রদও এরকম তৈরি করেছে অতীতকালে এরকম ভাবে পড়ে। তো যেগুলো এখানে পড়বে সেগুলোর একটা আলাদা নাম দেওয়া হয়েছে ইংরেজিতে, বাংলাতে খুব সোজা একটাই নাম রয়েছে। এবার হচ্ছে কমেট, ধূমকেতু। ধূমকেতুও এরকম ছোট ছোট বডি, ছোট ছোট পিণ্ড। এগুলো স্মল সেলেস্ট্রিয়াল বডি যেগুলো সূর্যকে প্রদক্ষিণ করছে, এবং এইগুলো মেনলি ধূলিকণা এবং বরফ মিলে তৈরি হচ্ছে। ধূলিকণা আর বরফের পিণ্ড। বরফ মানে কিন্তু শুধু জল থেকে বরফ হচ্ছে এই মনে করলে হবে না, গ্যাস জমেও বরফ হতে পারে। তো এই বরফটার মধ্যে গ্যাসও জমে থাকে, মেনলি গ্যাস জমে থাকে, দিয়ে বরফে পরিণত হয়ে যায়, দিয়ে এটা এবার সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে। যখনই এটা সূর্যের কাছে চলে আসে তখন এই যে বরফটা থাকে তার মধ্যে যে গ্যাসটা জমাট বাঁধা অবস্থায় রয়েছে সেটা জ্বলতে শুরু করে দেয়। সূর্যের তাপ সেখানে বেশি হয়ে যায় কাছে চলে এলে, তার ফলে সেটা গ্যাসগুলো জ্বলতে শুরু করে। এই পদ্ধতিটাকে, এই সময় এটাকে বলা হচ্ছে আউট গ্যাসিং। এবং তখন এর একটা লম্বা ল্যাজ মতো দেখা যায়। আমি আবার একটা বোর্ড ইউজ করছি, এখানে ব্ল্যাক স্ক্রিন ইউজ করছি। ধরো এটা সূর্য, ওকে। আর এই ধূমকেতু, কমেটের বাংলা হচ্ছে ধূমকেতু। ধূমকেতু একটা বিশাল বড় পথ ধরে, বিশাল বড় একটা কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে, বিশাল বড়। এটা অনেক বছর পর পর এটা আসে। ধরো এখান থেকে আসছে, এটা একটা ছোট পিণ্ড, এরম আসছে 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 আসছে, যখনই এখানটায় চলে আসছে দেখো এইবার সূর্য থেকে এইটার পিণ্ডটার যে দূরত্ব সেটা অনেক কমে যাচ্ছে, এই দূরত্বটা অনেক বেশি, এইখানে যে দূরত্বগুলো সেগুলো অনেকটা বেশি করে, তখন এটা জমাট অবস্থায় থাকছে। যখন এটা এখানে চলে আসছে তখন কি হচ্ছে, এটা এবার এর মধ্যে যে গ্যাসগুলো রয়েছে সেটা জ্বলতে শুরু করছে, যার ফলে এখানে একটা ল্যাজের মতো এরকম দেখা যায়। এইখানে থাকছে এরকম, এইখানে যখন থাকছে এরকম ল্যাজ মতো দেখা যাচ্ছে, এখানে আবার যখন আসছে ল্যাজ মতো দেখা যাচ্ছে। তো আবার যখন এটা একটু দূরে চলে যাচ্ছে আবার সেই ল্যাজ চলে যাচ্ছে, কারণ তখন আবার পিণ্ড হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, সূর্যের থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে। এইভাবে একটা বিশাল বড় মানে টাইম ধরে এটা প্রদক্ষিণ করে। এবার ধরো এখান থেকে চলে গেল, আবার এরকম ঘুরে 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 আবার একটা টাইমে এখানে এলো, আবার জ্বলতে শুরু করছে। জ্বলতে শুরু করছে মানে কি, এর মধ্যে যে গ্যাস রয়েছে একটু একটু করে কমছে, আবার এত অবধি গেল, একটু একটু করে গ্যাসগুলো জ্বলে গেল, পুড়ে গেল, আবার এখানে গেল, এখানে গিয়ে আবার শক্ত হয়ে গেছে, বাকিটুকু অংশ আবার শক্ত হয়ে গেছে, আবার ঘুরছে। এইরকম করতে করতে একটা টাইম এসে এই গ্যাস পুরো শেষ হয়ে যাবে, আর এই ধূমকেতুটাও ধ্বংস হয়ে যাবে, আর কোনোদিন এটাকে দেখা যাবে না। এই হচ্ছে ধূমকেতুর ব্যাপারটা। ধূমকেতু এইভাবে সূর্যকে প্রদক্ষিণ করে। বুঝতে পারলে? বুঝতে পারছো এই ব্যাপারগুলো? যদি বুঝতে পারো তাহলে প্লিজ লাইক করে দিও, আর যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানিও বা মেসেজ করে। এবার যে ধূমকেতুগুলো 200 বছর, 200 বছর বা তার কম টাইমে আমরা দেখতে পাই, বা 200 বছরের কম টাইমে এগুলো সূর্যকে একবারে প্রদক্ষিণ করে আসে, সেগুলোকে শর্ট পিরিয়ড কমেট বলা হয়। ঠিক আছে, এরকম একটা বিখ্যাত কমেট হচ্ছে হ্যালির কমেট, হ্যালির ধূমকেতু বলা হয়। এটা খুব ফেমাস একটা ধূমকেতু, এটাও একটা শর্ট পিরিয়ড কমেট। শর্ট পিরিয়ড যে কমেটগুলো অধিকাংশ এগুলো কিউপার বেল্টের মধ্যে থাকে। কিউপার বেল্ট সম্পর্কে দেখলাম, কিউপার বেল্টের মধ্যে থাকে। এই হ্যালির কমেট যিনি আবিষ্কার করেন তার নাম হচ্ছে এডমাউন্ড হ্যালি, এবং তোমরা পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে সেটা একটা হ্যালির ধূমকেতুর একটা ছবি। আর একটা জিনিস এখানে অ্যাড করা হয়নি, তোমরা অ্যাড করে নেবে এটা, যে হ্যালির ধূমকেতুকে 75 বছর অন্তর অন্তর দেখা যায়, 75 ইয়ার্স, 75 বছর অন্তর অন্তর, 75 বা 76 বছর অন্তর অন্তর এটাকে দেখা যায়। এক্স্যাক্টলি সংখ্যাটা হচ্ছে 75ই, মানে পরীক্ষায় অপশানে আছে 75 বছর। তো 75 বছর অন্তর অন্তর এই হ্যালির ধূমকেতুকে আমরা দেখতে পাই। শেষবারের জন্য এটা দেখা গেছিল হচ্ছে 1986 খ্রিস্টাব্দে। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা 1986 খ্রিস্টাব্দে তোলা হয়েছিল। ওকে, 1986 খ্রিস্টাব্দে তোলা হয়েছিল, এবং এরপরে মোটামুটি বিজ্ঞানীরা বলছেন যে 2061 খ্রিস্টাব্দে এই হ্যালির ধূমকেতু আবার দেখা যাবে।
75 বা 76 বছর পরে এটা আবার দেখা যাবে 2061 খ্রিস্টাব্দে। তো আমরা যারা 2061 সাল অব্দি বেঁচে থাকবো তারা অবশ্যই দেখতে পাবো। ওকে, তো এইগুলো ইম্পর্টেন্ট কিছু ডেটা, তোমরা একটু অ্যাড করে নিও, লিখে নিও একটু। আমি যখন এই পিডিএফটা দেবো তাতে অ্যাড করে দেবো, আমি অসুবিধা নেই, এখানে লিখতে ভুলে গেছি, অবশ্যই অ্যাড করে দেবো। নেক্সট, এবার হচ্ছে শেষ কিছু জিনিস রয়েছে যেটা চাঁদ সম্পর্কে আমরা কয়েকটা তথ্য জেনে নেবো। চাঁদ অ্যাভারেজ ডিস্টেন্স, অর্থাৎ পৃথিবী থেকে চাঁদের অ্যাভারেজ ডিস্টেন্স হচ্ছে 3,84,365 কিলোমিটার। এগুলো পুরো র ডেটা, এগুলো পুরো মুখস্থ রাখতে হবে, আর কোনো উপায় নেই। অ্যাভারেজ ডিস্টেন্স মানে চাঁদ কোনো সময় খুব কাছে থাকে, খুব দূরেও থাকে, এর মাঝামাঝি একটা ডিস্টেন্স হচ্ছে 3,84,365 কিলোমিটার। ম্যাক্সিমাম ডিস্টেন্স হচ্ছে 4,06,000 কিলোমিটার। সব থেকে বেশি দূরত্ব চাঁদ এবং পৃথিবীর মধ্যে থাকে 4,06,000 কিলোমিটার, যেটাকে বলা হয় অ্যাপোজি। ওকে, অ্যাপোজি বলা হয়। এবং সব থেকে বেশি দূরত্ব চাঁদ এবং পৃথিবীর মধ্যে থাকে, মিনিমাম ডিস্টেন্স মানে হচ্ছে সব থেকে কম দূরত্ব থাকে 3,64,000 কিলোমিটার, যেটাকে বলা হয় পেরিজি। এই দুটো টার্ম ইম্পর্টেন্ট, আমি বলবো এটা ইংলিশেই মনে রাখো, কারণ ইংলিশেই এটা আসবে, অ্যাপোজি এবং পেরিজি। আর যদি কারোর বাংলাটা জানা থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিও, কারণ বাকিদেরও সুবিধা হবে, যারা বাংলাতে এগুলো লিখছো তাদের সুবিধা হবে। পেরিজি এবং অ্যাপোজি। আর যদি আমি পেয়ে যাই তাহলে আমি এটা বাংলাটা আমি এতে অ্যাড করে দেবো, পিডিএফে অ্যাড করে দেবো। তোমরা অনেকে বাংলাতে চাইছো ভিডিওগুলো, দেখো এই ভিডিওগুলো সবই হচ্ছে মাজিদ হোসেন এবং অন্যান্য বিভিন্ন বই থেকে, যে বইগুলো মেনলি WBCS বা এই সমস্ত পরীক্ষার জন্য স্টুডেন্টরা পড়ে, সেই জন্য সেইখান থেকে বানানো। তো ওগুলো ইংলিশে যেহেতু বই, সেই জন্য আমি ইংলিশে এখানে লিখছি, আর বাংলায় ট্রান্সলেট করতে অনেকটা টাইম লাগবে। তোমরা একটা কাজ করতে পারো, যারা বাংলায় পড়ছো অন্যান্য পরীক্ষার জন্য, বা যারা বাংলাতে পড়ার চেষ্টা করছো, তারা তো আমি যেরকমভাবে বলছি যেগুলো, সেগুলো একটু তোমরা বাংলায় লিখে নিও, বা এটা পিডিএফটা ডাউনলোড করে নেবে, দিয়ে তোমরা সেগুলো বা বাংলাতে লিখে নিও। তাহলে কি হবে, তোমাদের নোটসটাও হয়ে যাবে, আর এখান থেকে অনেক বেশি ডেটা তোমরা পেয়ে যাবে। আমি যদিও এর আগে প্রাকৃতিক ভূগোলের ভিডিও বানিয়েছি, কিন্তু এগুলো এক্স্যাক্টলি আরো অনেকটা ডিটেলসে গিয়ে বানানো, তাই তোমাদের সুবিধা হবে, তাই জন্য বলছি যারা বাংলাতে পড়ছো তাদেরও সুবিধা হবে। যাই হোক, অ্যাপোজি এবং পেরিজি, অ্যাপোজির ক্ষেত্রে দূরত্ব থাকে 4,06,000 কিলোমিটার, পেরিজি হচ্ছে 3,64,000 কিলোমিটার। এটা হচ্ছে একটা হচ্ছে ম্যাক্সিমাম আর একটা হচ্ছে মিনিমাম। পৃথিবীর চারিদিকে চাঁদের প্রদক্ষিণ করতে সময় নেয় 27 দিন 7 ঘন্টা 43 মিনিট 11.47 সেকেন্ড। এটা পুরো এক্স্যাক্ট টাইম, এটা একটু তোমরা অবশ্যই মনে রাখবে, 27 দিন 7 ঘন্টা 43 মিনিট 11.47 সেকেন্ড। আচ্ছা, চাঁদের ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস 3,476 কিলোমিটার, 3,476 কিলোমিটার। চাঁদের সব থেকে উচ্চতম পয়েন্ট বা সব থেকে হায়েস্ট পয়েন্ট হচ্ছে মাউন্ট লেবিনিটস, মাউন্ট লেইবিনিটস, 35,000 ফিট এর উচ্চতা, এবং এটা চাঁদের দক্ষিণ পোলে অবস্থিত, দক্ষিণ পোলে এটা অবস্থিত। পাশে যে চাঁদের ছবি দেখতে পাচ্ছ, এটা এটা অনেকটা ক্লোজ, খুব ভালো একটা ছবি, এবং এটা নাসার সাইট থেকে নেওয়া। ওকে, এবার হচ্ছে দুটো সম্পর্কে অবশ্যই জানতে হবে, মিশন সম্পর্কে। অনেক চাঁদের উপর অনেক মিশন হয়েছে, কিন্তু দুটো মিশন জানতে হবে, কারণ চন্দ্রযান-2 রিসেন্টলি ছাড়া হয়েছে, যদিও সেটা দুর্ভাগ্যবশত আংশিকভাবে ফেলিওর হয়েছে, পুরোটা ফেলিওর বলবো না আমরা, কারণ অনেকটাই কাজ এখনো করছে, তাই জন্য এর থেকে কোশ্চেন আসার চান্স খুব বেশি। আর এর সঙ্গে রিলেটেড চন্দ্রযান-1, এর থেকেও কোশ্চেন আসার চান্স খুব বেশি, তাই জন্য এই দুটোকে আমি অ্যাড করেছি। চন্দ্রযান-1 এটা লঞ্চ হয়েছিল 22 অক্টোবর 2008 খ্রিস্টাব্দে, এবং খুব ইম্পর্টেন্ট, কোন রকেটের সাহায্যে এটাকে ছাড়া হয়েছিল? পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, শর্টে বলা হয় PSLV। আর এটার নাম্বার হচ্ছে এক্সেল, মানে PSLV এক্সেল এই রকেটের মাধ্যমে ছাড়া হয়েছিল। ফুল ফর্মটাও মনে রাখতে হবে, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। 2008 সালের 22 অক্টোবর এটাকে ছাড়া হয়েছিল। সেকেন্ড হচ্ছে চন্দ্রযান-2। চন্দ্রযান-2 যে স্যাটেলাইটের মাধ্যমে ছাড়া হয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার নাম হচ্ছে জিও সিঙ্ক্রোনাস
স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, জিও সিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা জিএসএলভি MK3, এটাকে বলা হয় বাহুবলী রকেট। ঠিক আছে, জিএসএলভি MK3 এর একটা ডাক নাম রয়েছে, ইন্ডিয়ান সায়েন্টিস্টরা দিয়েছেন, যেটা হচ্ছে বাহুবলী রকেট। তো জিএসএলভি MK3 এর সাহায্যে 22শে জুলাই 2019 খ্রিস্টাব্দে এটা ছাড়া হয়, 22শে জুলাই 2019 খ্রিস্টাব্দে। এবং এটা আংশিকভাবে ব্যর্থ হয়, কারণ এটার অ্যাকচুয়ালি চাঁদের পৃষ্ঠে গিয়ে পুরো নামার কথা ছিল, কিন্তু এটা আছড়ে গিয়ে পড়ে, যার ফলে প্রপার যে নামার কথা ছিল সেটা হয়নি। আর কোথা থেকে ছাড়া হয় এটা তোমরা সকলেই জানো, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, শ্রীহরিকোটা, এইখান থেকেই দুটো ছাড়া হয়। এবং ইভেন যতই স্যাটেলাইট ছাড়া হয় সবই এই জায়গা থেকেই ছাড়া হয়, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। আচ্ছা, একদম লাস্ট দুটো আমি স্লাইড অ্যাড করেছি। এটা এতক্ষণ যেটা পড়লাম, কয়েকটা জিনিস, কয়েকটা খুব ইম্পর্টেন্ট ডেটা, তার একটা এক নজরে দেখার জন্য। প্ল্যানেটস অ্যাকর্ডিং টু দেয়ার সাইজ, এই যে গ্রহগুলো রয়েছে তার সাইজ অনুযায়ী ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এখানে রয়েছে বড় থেকে ছোট। ফার্স্টে হচ্ছে জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, আর্থ, ভেনাস, মার্স, মার্কিউরি। শর্টে তোমরা মনে রাখতে পারো জেসান, এভাম, দেখো JSUN, জে সান, এভাম, VMM। বাংলা হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। দেখো মঙ্গলের পর থেকে যে কটা আছে সেগুলো সব থেকে বড়, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। ওকে, ভেতরে যেগুলো রয়েছে সেগুলো একটু মনে রাখতে হবে। তারপরে রয়েছে নেপচুনের পর রয়েছে আর্থ, অর্থাৎ এটা হচ্ছে ফিফথ, এটা 1 2 3 4, এটা ফিফথ। তারপর আছে ভেনাস, ভেনাস হচ্ছে শুক্র। তারপর হচ্ছে মার্স অর্থাৎ মঙ্গল, এবং সব থেকে ছোট মার্কিউরি অর্থাৎ বুধ। এবং যদি তোমরা যদি আমাদের এক্সামিনার প্লুটোকে অ্যাড করে, তাহলে এরপরে একটা হবে হচ্ছে নবম প্লুটো, নয়তো ওটা না অ্যাড করলে মার্কিউরি সব থেকে ছোট বা বুধ সব থেকে ছোট। প্ল্যানেট অ্যাকর্ডিং টু ডিক্রিজিং মাস, ওজন অনুযায়ী এটা বড় থেকে ছোট সাজানো হয়েছে। জুপিটার, স্যাটার্ন, নেপচুন, ইউরেনাস। দেখো সেম দুটো টেবিল, জাস্ট দুটো আলাদা, এখানে ইউরেনাস নেপচুন রয়েছে, এখানে নেপচুন ইউরেনাস রয়েছে, এইভাবে জাস্ট মনে রাখতে হবে। জুপিটার, স্যাটার্ন, নেপচুন, ইউরেনাস, আর্থ, ভেনাস, মার্স, মার্কিউরি, সেম টেবিল, শুধু দুটো আলাদা। ওপরেরটা কিসের জন্য? ওপরেরটা হচ্ছে সাইজ অনুযায়ী, সেকেন্ডেরটা হচ্ছে মাস অনুযায়ী, বড় থেকে ছোট। আর লাস্ট হচ্ছে পিরিয়ড, কত দিনে এটা প্রদক্ষিণ করে, এটা ছোট থেকে বড় রয়েছে। এখানে এটা ডিক্রিজিং লিখে ইনক্রিজিং হবে, ইনক্রিজিং রেভলিউশন স্পিড, অর্থাৎ সব থেকে কম টাইম থেকে সব থেকে বেশি টাইম। এটা খুব সহজ, পরপর যেরকম গ্রহ রয়েছে সেরকমই, মার্কিউরি, ভেনাস, আর্থ, মার্স, যে জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন। যেহেতু নেপচুন সব থেকে দূরে তাই জন্য সব থেকে বেশি টাইম নেয়, আর মার্কিউরি যেহেতু সব থেকে কাছে অবস্থিত তাই জন্য সব থেকে কম টাইম নেয় সূর্যকে প্রদক্ষিণ করতে। তো এই হচ্ছে পুরো আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। এই ভিডিওগুলো বানাতে, ডেটা কালেক্ট করতে, সমস্ত কিছু করতে অনেকটা খাটুনি যায়, এবং আমি চেষ্টা করি পুরো ডেটা তোমাদের দেওয়ার, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, সেই রকমভাবে সহজভাবে বোঝানোর। আশা করছি তো আমার এই এফোর্ট তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর পরের দিনে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।